পাল্টাপাল্টি আক্রমণ আরও জোরদার। ইরানের 6 বিমানবন্দরে হামলা ইসরায়েলের। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খামেনির। তেহরানে শাসক পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। This is absolutely the wrong direction. There are ways to negotiate. This is certainly not it. Hopefully it'll stop right where it is right now. And they're going to negotiate, they're going to work it out. 5 মাসের মধ্যে বিশ্ববাজারে তেলের সর্বোচ্চ দাম। কমেছে স্বর্ণের মূল্য। হরমুজ প্রণালী বন্ধ ঠেকাতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছেন নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, ইরানে আক্রমণ চালিয়ে শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘোষণার পর ইসরায়েলে প্রথমবার খায়বার শেকার মিসাইল ছুড়েছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানে শাসক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তেল আবিব ও হাইফা লক্ষ্য করে ছোড়া হয়েছে অত্যাধুনিক খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দেশটির সামরিক বাহিনী জানায়, এই প্রথম ব্যবহার হলো এই ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2000 কিলোমিটার। আইআরজিসির দাবি, আশকেলন, আশদোদ, বীরসেবা সহ বিভিন্ন জায়গায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র। হামলায় ইসরায়েলের সামরিক ও গবেষণা স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। 3টি পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। তেহরান, কারাজ ও পারচিনে হামলার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কারাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রাংশ তৈরির কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলায় কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলে ড্রোন হামলাও চালায় নেতানিয়াহু সেনারা। এতে কয়েকজন হতাহত হন। নিজেদের আকাশসীমায় ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতের লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছে তেল আবিব। ইরানের পরমাণু হুমকি নিশ্চিহ্নের পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা শেষ করার অঙ্গীকার করেছেন তিনি। আমরা নিশ্চিত করব যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে কোনো হুমকি নেই। আমরা যেই লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জনের জন্য যা করা প্রয়োজন তাই করব। ইরানের পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই মার্কিন হামলার উদ্দেশ্য ছিল বলা হলেও এবার দেশটির শাসক পরিবর্তন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে, তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ইরান চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পতাকা ও ট্রাম্পের ছবি পুড়িয়ে বিভিন্ন স্লোগান ও ব্যানার হাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই যুদ্ধ বন্ধের দাবি। সবার কণ্ঠে একই স্লোগান, নো কম্প্রোমাইজ, নো সারেন্ডার। পিছু হটা নয়, প্রতিশোধে একমাত্র পথ। এমন শপথে উত্তাল ইরানের রাজধানী তেহরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরদিনই বিক্ষোভে নামেন হাজারো মানুষ, যেখানে সামিল হন খোদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানো। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারিও দেন তিনি। এই যুগে যখন শত্রুরা কোনো আইন বা নীতিমালার প্রতি দায়বদ্ধ নয়, আমাদের উচিত সামরিক বিকল্পে এগিয়ে যাওয়া। ইসরায়েলকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনে তাদের অঞ্চল ছাড়তে বাধ্য করতে হবে। আমেরিকা খুব বড় একটি ভুল করেছে। আমরা বহু বছর ধরে এই ভুলের
জবাবের অপেক্ষায় ছিলাম। এখন আমরা তাদের এমনভাবে জবাব দেব যাতে তারা সারা জীবন তা মনে রাখে। তেহরানে ক্ষোভের আগুন ছড়িয়েছে কানাডা ও লস অ্যাঞ্জেলেসেও। শত শত মানুষের কণ্ঠে যুদ্ধ বন্ধের দাবি। কেউ কেউ পুড়িয়েছেন মার্কিন পতাকা। তারা বলছেন ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে এই যুদ্ধ বাধাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিরা বলছেন পরিবারের কাউকে হারাতে চান না তারা। গতকাল বোমা বর্ষণের খবর শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কংগ্রেসের তদারকি নেই, প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের করাচিতেও বিক্ষোভে নামেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানান তারা। তাদের দাবি, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিপিন্সের বিক্ষোভকারীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আবলাদ। সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো। রবিউল ইসলাম আবলাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরান এবং ইসরায়েলের যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, 6টি বিমানবন্দরে হামলা হয়েছে, 15টি বিমান এবং হেলিকপ্টার বিধ্বস্ত করেছে এবং আইআরজিসির 10 সদস্য নিহত হয়েছে। সবশেষ কি পরিস্থিতি আসলে আপনার কাছে মনে হচ্ছে? ইমদাদ, আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগেও রাজধানী তেহরান, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হামলা হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালানো হয়েছে। আমরা জানি যে ইসরায়েলের দক্ষিণ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং সেখানে বিদ্যুৎ ব্যবস্থাতেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সেখানকার প্রায় 8,000-এর বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এটি হলো সর্বশেষ খবর। এবং এই যে হামলা, এই হামলাটা আসলে কতদিন পর্যন্ত গড়াবে সেটি এখনও অনিশ্চিত, কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরান এখনও কঠোর অবস্থানে রয়েছে। আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে ইরানের যে 3টি পরমাণু স্থাপনা, সেই স্থাপনায় হামলা চালিয়েছে এবং এই হামলার পরে কিন্তু ক্ষয়ক্ষতির বিভিন্ন তথ্য আসছে। এগুলো নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো দেখব। ইসরায়েলের যে বিভিন্ন জায়গায় সেখানে আমরা জানি যে হামলা চালাচ্ছে এবং সেই হামলায় এখন পর্যন্ত আপনি যেটি বললেন যে ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়েছে, 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করা হয়েছে। এটি তেহরানের তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হামলার বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য বলা হয়নি। আরেকটি বিষয় যে আমরা জানি যে আরেকটি বিষয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, ইসরায়েলের হামলায় আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ডের 10 সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এবং আরেকটি বিষয় যে আমরা যে কথায় ছিলাম যে মার্কিন হামলা, এই মার্কিন হামলার পরে ইরানের যে পরমাণু স্থাপনা, সেই স্থাপনার ক্ষয়ক্ষতি বিভিন্ন স্যাটেলাইট বিশ্লেষণ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। তবে আরও কিছু গণমাধ্যম খবর করেছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেটি আগেই ইরানকে অবহিত করা হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তা যারা, তারা কিন্তু আসলে সঠিকভাবে উত্তর দিতে পারেননি যে আসলে বাঙ্গারে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি পরমাণু কেন্দ্রে। তারা আসলে এখনো স্পষ্ট, কিন্তু তারা দাবি করেছে যে তারা যে লক্ষ্যে হামলা চালিয়েছে সেই লক্ষ্য পূরণ হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে ইরানের যে পরমাণু স্থাপনা সেটি তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এমন দাবি করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা জানি যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল কি তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আজকে বৈঠক হওয়ার কথা? তিনি যখন রাশিয়া যাওয়ার আগে তিনি তুরস্কে সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি যে মার্কিন হামলা, সেই হামলার নিন্দা জানিয়েছে এবং তিনি বলেছেন যে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। এই পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে এখন পর্যন্ত আমরা জানি যে তারা হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে এবং ইরানের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট অনুমোদনও দিয়েছে। তবে এটি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং এই হামলার পরে, এই হরমুজ প্রণালী বন্ধের হুমকির পরে যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি ইরানের চীনের দ্বারস্থ হয়েছে এবং তারা বলেছে যে যেন তারা ইরানের উপর চাপ প্রয়োগ করে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি দেখে আসি একটু। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আবারও আলোচনায় হরমুজ প্রণালী। রোববার প্রণালীটি বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট। এতেই বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। প্রণালীতে তেল সরবরাহে সামান্য ছন্দপতনই বিপর্যস্ত করতে পারে বিশ্ব অর্থনীতিকে। আর চীন ইরানের প্রধান ক্রেতা হওয়ায় পরিস্থিতি সামাল দিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তের জবাবে চীনকে সরাসরি পদক্ষেপ
পদক্ষেপ নিতে বলেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীন যেহেতু এই প্রণালী থেকেই বিপুল পরিমাণে তেল আমদানি করে, তাদের উচিত ইরানকে বোঝানো। তার মতে এই প্রণালী বন্ধ হলে তা হবে অর্থনৈতিক আত্মহত্যার শামিল। রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলেই এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে, কিন্তু এই সংকট অন্যান্য দেশের অর্থনীতিকে আরও বড় ঝুঁকিতে ফেলবে, তাই অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিশ্বের মোট তেলের প্রায় 20% হরমুজ প্রণালী হয়ে পরিবহন হয়, যার উপর নির্ভরশীল চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। শুধু চীনই গত মাসে দৈনিক 18 লাখ ব্যারেল তেল আমদানি করেছে ইরান থেকে। বিশ্লেষকরা বলছেন, এই প্রণালী বন্ধ করে ইরান নিজের গালফ প্রতিবেশী ও প্রধান তেল গ্রাহক চীনকেও শত্রুতে পরিণত করতে পারে। এতে তেহরানের লাভ কম, ক্ষতি অনেক বেশি বলে দাবি তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এমদাদ, আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী আসলে বন্ধ হলে কি হবে এবং চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে। তার আগে আমি আপনার কাছ থেকে যেই বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে, গতকালকে ইস্তাম্বুলে যে সংবাদ সম্মেলন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেখানে আল জাজিরার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আলোচনার পথ কি এখনো খোলা আছে কিনা। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে হ্যাঁ, ইরান সবসময়ই খোলা আছে আলোচনার পথ। এই আলোচনার পথ খোলা আছে যুদ্ধ বন্ধের জন্য, সেটার জন্যই কি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজকে বৈঠক করলেন তিনি? আসলে এমদাদ, ইরান কিন্তু আলোচনাতেই ছিল, কখনোই আলোচনার বাইরে যায়নি। আমরা জানি যে যখন ইসরায়েল প্রথমে হামলা চালালো ইরানের মাটিতে, ঠিক তখনও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আলোচনা অব্যাহত ছিল, এবং এই যে সংঘাত চলছে সেই সংঘাতের মধ্যেও কিন্তু ইউরোপের যে দেশগুলো রয়েছে, ফ্রান্স, ইতালি এবং ইউরোপের যে E3 বলা হচ্ছে, ব্রিটেন সহ, এবং সেই দেশগুলোর সঙ্গে কিন্তু জেনেভায় বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরপরই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলো। অর্থাৎ আপনি যেটা বলছেন সেটি হলো যে ইরান কিন্তু আলোচনায় রাজি এবং তারা আলোচনায় থাকতে চায়, আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে চায়, এমনটি তারা দাবি করেছে। আবার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন ইরান পরমাণু অস্ত্র বা পরমাণু শক্তি ত্যাগ করবে। এবং হরমুজ প্রণালী নিয়ে আমরা আরও কিছু আলোচনা করবো, সেই তথ্যগুলো আমরা দেখে আসি। আমরা জানি যে এরই মধ্যে তেহরান অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, এবং এই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেওয়ার পরপরই কিন্তু আন্তর্জাতিক বাজারে হু হু করে জ্বালানি তেলের দাম বাড়ছে। এবং আমরা জানি যে এই হরমুজ প্রণালী কিন্তু ইরানের একটি ট্রাম্প কার্ড, এটি দিয়েই তিনি আন্তর্জাতিকভাবে নিজের অবস্থান শক্ত রাখতে চায়। এবং আরও কিছু যে আমরা জানি যে ওই যে অসহায় হয়ে পড়েছে কিন্তু যুক্তরাষ্ট্র, কারণ আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হরমুজ প্রণালী খোলা রাখতে হবে, কারণ 20% তেল আন্তর্জাতিক বাজারে যে 20% চাহিদা কিন্তু এই প্রণালীর মাধ্যমেই পূরণ হয়ে থাকে। এবং আরও একটি বিষয় যে এরই মধ্যে কিন্তু এই হরমুজ প্রণালী যে বন্ধের হুমকি দিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশগুলো। তারা বলছে যে যদি বন্ধ করা হয় এটি কারোর জন্যই ভালো হবে না। এবং চীনের কিন্তু অধিকাংশ তেল কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসে। এবং এই যে বৈশ্বিক যে অর্থনীতি, এমনিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারীর পরবর্তী যে অর্থনীতির একটা ধকল ছিল, এবং সেই ধকলের পরে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দার কবলে পড়ে। এরপরে যদি এই যুদ্ধের যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু অর্থনৈতিক অবস্থা কারোরই ভালো থাকবে না। সেই প্রভাব তো বাংলাদেশেও পড়বে, অবশ্যই সব দেশগুলোতেই পড়বে এর প্রভাব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সহকর্মী রবিউল ইসলাম আওলাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। তেহরানকে পরমাণু অস্ত্র দেওয়ার জন্য কিছু দেশ প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নয়, বরং দেশটির পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংকট সমাধানে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর স্থানীয় সময় রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শৃঙ্খলা ভাঙার হুমকি হিসেবে উল্লেখ করে যুদ্ধ এড়ানোর আহ্বান জানান। ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, হামলায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জরুরি ভিত্তিতে স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন প্রয়োজন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয় বরং তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় ছিল এবং ওয়াশিংটন লন্ডনকে জানিয়ে এই হামলা চালিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই পদক্ষেপের উদ্দেশ্য, তবে এখন কূটনীতির পথে ফেরার মোক্ষম সময়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক পথে ফিরে যাওয়ার উপর জোর দেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান আঘাতে পারমাণবিক অস্ত্র প্রস্তুতিতে ধাক্কা লাগলেও আলোচনার দরজা খুলে দেওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত। জার্মানির চ্যান্সেলর ইরানকে অবিলম্বে আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়া জানায় যুক্তরাষ্ট্রের হামলায় খুব বেশি ক্ষতি হয়নি এবং তা ইরানকে থামাতে পারবে না। এছাড়া কিছু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে IAEA এর আওতায় থাকা স্থাপনাগুলোতে হামলা সরাসরি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন। উত্তর কোরিয়াও এটিকে একটি সার্বভৌম রাষ্ট্রের অধিকারে আঘাত হিসেবে চিহ্নিত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলাকে বর্বর ও বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে এবং একে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। হাউথি বিদ্রোহীরা একে আন্তর্জাতিক আইন ও শান্তি নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে উল্লেখ করে বলেছে ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক আগুনে ঘি ঢালছে। পোপ লিও ভ্যাটিকানের রোববার প্রার্থনায় ইরানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন এখনই শান্তির জন্য পদক্ষেপ না নিলে এই সংঘাত একটি অপ্রতিরোধ্য বিপর্যয়ে রূপ নিতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনীতি ও সহনশীলতার আহ্বান জানান যাতে অস্ত্রের ভাষা থেমে গিয়ে মানবতার জয় হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। আন্তর্জাতিক আহ্বান থামাতে পারছে না গাজা ইসরায়েলি বর্বরতা। হামলায় একদিনে প্রাণ গেল আরো 33 ফিলিস্তিনির। জ্বালানি সরবরাহ না থাকায় বন্ধ অ্যাম্বুলেন্স চলাচল। ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার আগেই খামেনি প্রশাসনকে সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। গণমাধ্যম CBS ও রয়টার্সে এসব তথ্য উঠে আসে। হামলার আগে ভাগেই তেহরানকে বার্তা দেওয়া হয় এই হামলা এককালীন এবং এর মাধ্যমে বড় পরিসরের যুদ্ধ শুরু করতে চায় না ওয়াশিংটন। এ সুযোগে ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান। তবে এ বার্তা সরাসরি নয় বরং মধ্যপ্রাচ্যের তৃতীয় আরেকটি দেশের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার মধ্য দিয়ে তীব্র হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ইউরেনিয়াম সমৃদ্ধ ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মার্কিন অভিযানকে সফল আখ্যা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করার দাবিও করেন তিনি। তবে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন চিত্র। জানানো হয় হামলার আগেই পারমাণবিক কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে তেহরান। কয়েকটি স্যাটেলাইট ছবিও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। এবার যেন এই তথ্যের সত্যতা স্বরূপ প্রতিবেদন প্রকাশ করল আন্তর্জাতিক গণমাধ্যম CBS ও বার্তা সংস্থা রয়টার্স। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোপন কূটনৈতিক বার্তার মাধ্যমে আগেই সতর্ক করা হয় ইরানকে। বলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হবে সীমিত এককালীন। বৃহত্তর যুদ্ধ শুরু করার কোনো উদ্দেশ্য নেই। CBS জানায় হামলার কয়েক ঘন্টা আগেই ইরানকে জানানো হয়েছিল এই বার্তা। আর রয়টার্সের বরাতে জানা যায় মধ্যপ্রাচ্যের একটি তৃতীয় দেশের মাধ্যমে এ তথ্য পৌঁছায় তেহরানে। এমন অভিযানের একদিন আগে তেহরানকে সামগ্রিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানায় ওয়াশিংটন। আর এই সুযোগে পারমাণবিক উপকরণ সরিয়ে নেয় খামেনি প্রশাসন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এমন পূর্ব ঘোষিত হামলা ইরানকে ভয় দেখাতেই করা হয়েছে। তারা বলছেন এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি কৌশলগত বার্তা দেওয়ার চেষ্টা করেছে। বার্তাটি হলো ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী না হলেও ওয়াশিংটন চায় না তেহরানের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ থাকুক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ব্যাট ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 33 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় জ্বালানি ঢুকতে না দেয়ায় অ্যাম্বুলেন্স চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চরম খাদ্য সংকটে ভুগছে লাখো ফিলিস্তিনি। ইসরায়েলি নির্মমতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত 56,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। স্থানীয় সময় রোববার উপত্যকাটির আল মাওয়াসি, নুসেরাত শরণার্থী শিবির, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা। ঘটে বহু হতাহতের ঘটনা।
গাজা উপত্যকায় জ্বালানি ঢুকতে না দেয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স চলাচল। খাবার ও ওষুধের অবরোধে ২০ লাখের বেশি মানুষের পুরো জনগোষ্ঠী অনাহারের মুখে পড়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে বিশ্ববাসীকে গাজার মানবিক বিপর্যয় ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানান তিনি। বলেন, বিশেষ করে গাজায় মানবিক সহায়তা আরও জরুরি হয়ে পড়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২২ জন। স্থানীয় সময় রোববার শহরের ডুইলা এলাকার সেন্ট ইলিয়াস চার্চে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী প্রথমে গির্জায় প্রবেশ করে গুলি চালায়, এরপর নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলাকারী ইসলামিক স্টেটের সদস্য হতে পারে বলে ধারণা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর। তার সঙ্গে একজন সহযোগী ছিল বলেও মনে করা হচ্ছে। এটি ছিল দামেস্কে আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো আত্মঘাতী হামলা। রোববার জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণেই প্রকৃতির এই বিপর্যয়। তাপমাত্রার এমন ঊর্ধ্বগতিতে বাসিন্দাদের ঠান্ডা স্থানে অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পর্যাপ্ত পানি পান ও ফলমূল খাওয়ার পরামর্শ চিকিৎসক ও পুষ্টিবিদদের। এদিকে তাপমাত্রা বৃদ্ধি, বাতাসের তীব্রতা ও শুষ্কতার কারণে দাবানলের সংখ্যায় বাডেন বুইনট্রেনবার্গ প্রদেশের সবুজায়িত এলাকাগুলোতে ৫ নম্বর সতর্ক সংকেত দিয়েছে জার্মান আবহাওয়া অধিদপ্তর। দেশটির সাধারণ নাগরিকদের যেখানে সেখানে আগুন না জ্বালানোর আহ্বান জানিয়েছে মের্জ প্রশাসন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। স্থল অভিযানে চালিয়ে ইউক্রেনের নতুন একটি গ্রাম দখলের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পুতিন বাহিনীর হামলা প্রতিহতের পাশাপাশি রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়ার উপর হামলার মাত্রা বাড়ানো হবে বলে জানায় ইউক্রেনীয় সেনাবাহিনী। এদিকে যুদ্ধক্ষেত্র রুশ বাহিনীর অবস্থা বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ এবার রুশ ভূখণ্ডের গভীরে সামরিক ঘাঁটি ও অস্ত্র ভাণ্ডারে পাল্টা হামলা জোরদার করবে। এদিকে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও অন্যান্য অঞ্চলে ব্যবসা চালানো ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কিয়েভ। এদিকে সাম্প্রতিক লাশ বিনিময়ে রাশিয়া অন্তত ২০ রুশ সেনার মরদেহ ইউক্রেনকে ফিরিয়ে দিয়েছে, যাদের শনাক্তকরণে চরম বিশৃঙ্খলা দেখা গেছে। এ নিয়ে জেলেনস্কি জানান, এ ঘটনায় প্রমাণ করে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী এখন সম্পূর্ণভাবে ছন্নছাড়া। তবে একে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। বলছে, মরদেহ বদলের দাবি একতরফা ও ভিত্তিহীন। কাকুলি আখতার, সময় সংবাদ। ভারতের দিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ৬ জনকে দিল্লির চাঁদনি মহল এবং ৪ জনকে মহিপালপুর এলাকা থেকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। তারা সবাই বাংলাদেশের যশোর জেলার সোহরানপুর গ্রামের বাসিন্দা। এরই মধ্যে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে ভারতে প্রবেশের সময় ভুয়া পরিচয়পত্র ব্যবহারের অভিযোগে পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গুজরাটে অবৈধভাবে বসবাসের অভিযোগে গেল কয়েকদিনে ২ শতাধিক বাংলাদেশিকে আটক করে রাজ্য পুলিশ। গ্রিসের পূর্ব এশিয়ান সাগরের চিওস দ্বীপে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। জানা গেছে, রোববার দুপুরে শুরু হওয়া আগুন তীব্র বাতাসের কারণে দ্বীপ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১৬টি জনপদের বাসিন্দাদের। কর্তৃপক্ষ জানায়, আগুন ৩টি জায়গায় ছড়িয়ে পড়লে বনভূমি ছাড়াও খামার এলাকা ও গোদামঘর ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপের বিভিন্ন অংশে। প্রায় ১৪০ জন দমকল কর্মী ও ৭০টি বন কমান্ডো ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। সোমবার সকালে বিমান থেকে পানি ফেলার অভিযান পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দ্বীপ জুড়ে। টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনের দক্ষিণাঞ্চলে। জানা গেছে, বিপদসীমা অতিক্রম করেছে অন্তত ২৭টি নদীর পানি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। গুয়াংশি, গুয়াংঝু এবং ইউনানে কয়েকটি ছোট নদীর পানি বন্যা নিয়ন্ত্রণ মাত্রাকে প্রায় ২.৫১ মিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। ইউনানের মেনতং নদীতে ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বন্যার রেকর্ড হয়েছে। গুইঝু প্রদেশে ৩৬টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক এলাকায় সড়ক ও কৃষি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। আশঙ্কা রয়েছে ভূমি ধসেরও।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় 6টি প্রদেশ জুড়ে জারি রয়েছে সতর্কতা। নদী ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের লেক টাহোতে নৌকাডুবিতে 6 জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়া ও নেভাদা সীমান্তের লেক টাহোতে হঠাৎ ঝোড়ো হাওয়া আর তুষারপাত দেখা দেয়। এতে ওই দুর্ঘটনা ঘটে। 27 ফুট লম্বা নৌকাটি তীব্র ঢেউয়ে উল্টে গেলে 10 জন আরোহী পানিতে পড়ে যান। পরে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থলের নিচে 300 ফুটের বেশি গভীরতা থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পাল্টাপাল্টি হামলা আরো জোরদার। ইরানের 6 বিমানবন্দরে আক্রমণ ইসরায়েলের। শাসক পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের। তেহরানের পাশে থাকার ঘোষণা মস্কোর। আন্তর্জাতিক আহ্বানও থামাতে পারছে না গাজা। ইসরায়েলি বর্বরতা হামলায় একদিনে প্রাণ গেল আরো 33 ফিলিস্তিনির। জ্বালানি সরবরাহ না থাকায় বন্ধ অ্যাম্বুলেন্স চলাচল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।